আপার প্রাইমারিতে যদি সাফল্য পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, টেট আদৌ হবে কি হবে না, কিভাবে প্রস্তুতি নিতে হবে তার সমস্ত প্রসেস এই ভিডিওতে বলা আছে। এই যে সাফল্য যে প্রস্তুতি নেব, এখন এই প্রস্তুতি নিতে গেলেই আমাদের মনের ভিতর বারবার কতগুলো প্রশ্ন তোমাদের মনের ভিতর আছে। তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো, কখনো সরাসরি জিজ্ঞাসা করো, কখনো বাই ফোনে জিজ্ঞাসা করো। কি কি প্রশ্ন জিজ্ঞাসা করো? স্যার আমি কিভাবে নিজেকে প্রস্তুতি নেব এবং কিভাবে আমি তার পরিকল্পনা করবো, এই মনের ভিতরে এই প্রশ্নগুলো হয় একটা পরীক্ষা দিতে গেলে। স্যার আমি কোথা থেকে শুরু করব, আমি বুঝতেই পারছি না স্যার, এই পরীক্ষা দেওয়ার জন্য আমি কোন জায়গা থেকে শুরু করব? শুধু কি এমসিকিউ পড়বো, না শুধু সিলেবাস পড়বো, না শুধু আমি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়বো? স্যার আমি পড়বো কোথা থেকে? একটু আগেই একজন প্রশ্ন করেছিলেন যে স্যার আমি কোন বই পড়বো, কোন বই পড়া দরকার? একটা ভালো বই পড়ুন, বাংলা বইতে বিভিন্ন সময় কনফিউশন আছে, কোন বইটা স্যার পড়লে সঠিক তথ্য, সঠিক সময় বা সঠিক ইনফরমেশন আমি পাবো? এই প্রশ্নগুলো মনের ভিতর হয়। আর একটা প্রশ্ন মনের ভিতর হয়, স্যার আমি ডেইলি কতটা সময় আমাকে নিজেকে পড়তে হবে, যেটা পড়লে আমি গোটা সিলেবাস পরীক্ষার আগে কমপ্লিট করতে পারবো, এবং সিলেবাস আর কতদিনের মধ্যে শেষ করা যাবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু মনের ভিতর বারবার তোমাকে প্রশ্ন করে একটা প্রশ্ন যখন পরীক্ষার আগে। এখন এই সমস্ত প্রশ্নগুলোই তোমাকে আজকের ক্লাসে আমি দূর করব, যাতে করে তোমাদের মধ্যে এই সমস্যাগুলো না হয়। এখন প্রথম প্রশ্ন, স্যার কিভাবে প্রস্তুতি এবং পরিকল্পনা করবো? ইয়েস, এখন ঘটনাটা হচ্ছে এই প্রস্তুতি নিতে গেলে সবার আগে তোমাকে যেটা ভাবতে হবে যে তুমি কোন ধরনের এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাইছো। ইয়েস, আমরা সবাই এখানে যারা আছি আপার প্রাইমারি 2025, যেটা ডিসেম্বর জানুয়ারিতে যে অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে তার জন্য আমি নিজেকে তৈরি করতে চাইছি। ইয়েস, সবাই সেই উদ্দেশ্য নিয়ে এসছো। এখন সবার মধ্যে একটা বিগ কনফিউশন, আমাকে যতজন ফোন করেছে এই একটা প্রশ্নের উত্তর দিতে 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 আমিও হয়ে গেছি। প্রশ্নটা কি? বিগ কনফিউশন, স্যার আমাদের কি ফিজিক্যাল এডুকেশনে আপার প্রাইমারিতে সবাই বলছে টেট হবে, আমাদের কি টেট হবে? স্যার আমি তো টেট পড়া শুরু করে দিয়েছি, আপনি বলুন স্যার, আমি খুব কনফিউশন আছি, টেট হবে কি হবে না। এই প্রশ্নটা করে তোমাদের মনের ভিতরে এই প্রশ্নটা বারবার হচ্ছে যে টেট হবে কি হবে না। সিম্পল, তাদের জন্য আগে দুটো জিনিস ভাবতে হবে। দেখো, টেট হবে কি হবে না তার উপর ডিপেন্ড করছে কতগুলো কথা বলি, যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে স্টিল নাও এখনো ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলোকে ফিজিক্যাল এডুকেশনে আপার প্রাইমারি লেভেলে বলা হয় নন একাডেমিক সাবজেক্ট। অর্থাৎ নন একাডেমিক মিনস এই ফিজিক্যাল এডুকেশন টিচাররা মূলত কোনোদিনও স্কুলের হেডমাস্টার এই পদের জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে না। কখন পারবে? যদি সে অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকে। কিন্তু সরাসরি ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে তুমি যদি জয়েন করো, সেখানে গিয়ে তুমি কখনো হেডমাস্টার হতে পারবে না, কারণ এটা নন একাডেমিক সাবজেক্ট হিসাবে। এখন নন একাডেমিক সাবজেক্টে কি টেট হয়? এখন পরিষ্কার উত্তর যদি বলতে হয়, সেটা হচ্ছে না, টেট হবে না। কারণ এটা নিয়ে একটা হাইকোর্টে একটা রায় ছিল, সেই রায়ের এগেনস্টে বলা হয়েছে যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, কম্পিউটার সায়েন্স এই ধরনের বিষয় নন একাডেমিক সাবজেক্টের কোনো প্রকার টেট এক্সাম হবে না। এখন সেই মতো করে এর আগের যে 2016 যে এসএলএসটি আপার প্রাইমারি যে পরীক্ষা হয়েছিল, সেখানেও অন্য অন্য বিষয়গুলোর সাথে টেট হলেও ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন অনলি ফর সাবজেক্টিভ পরীক্ষা হয়েছিল। এই বছর একটা নোটিফিকেশন বা গ্যাজেট একটা দিয়েছে, সেখানে তোমরা ভালো করে পড়বে। আপার প্রাইমারির সাথে কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন হয়তো আপার প্রাইমারি স্কেল, কিন্তু লেভেলটা আলাদা। সেখানে দেখবে প্রত্যেকটা নোটিফিকেশন বা গ্যাজেটে লেখা আছে এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। তাহলে ওটার থেকে আলাদা, ওখানে টেটের কথা লেখা আছে অন্য অন্য সাবজেক্ট, তাহলে ফিজিক্যাল এডুকেশনের জন্য কিন্তু ওটা নয়। ফিজিক্যাল এডুকেশনের জন্য কিন্তু কোনো গ্যাজেট বেরোয়নি, সেটা আলাদা করে গ্যাজেট বেরোয়। এই জন্য টেট এক্সাম হবে না, এই কনফিউশনটা মাথার ভিতর ঢুকিয়ে নাও। এখন ইনকেস যদি হয় তার আগে নিশ্চয়ই এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে যে গ্যাজেট বের করবে সেখানে বলে দেবে যে এসএসসি এবছর আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের টেট পরীক্ষা হবে। যদি টেট পরীক্ষা হয়, এমবি কোচিং ক্লাস তোমাদেরকে বলছে যে যদি টেট পরীক্ষা হয় নিশ্চয়ই আমাদের কাছ থেকে টেটের জন্য তোমাদেরকে পড়ানো হবে, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তা মাথায় রেখো না। তাহলে এখন কি আমরা একটা অনিশ্চয়তা, যেটা হয় না সেটার পেছনে সময় দেবো, না যেটা একদম 100% হবে সেটার পেছনে সময় দেবো? যেটা হয় না সেই অনিশ্চয়তাটাকে নিয়ে আমাদের ধরে নিয়ে বসে লাভ নেই, যেটা হয় আমরা সেটাকে ভালোভাবে প্রস্তুতি নিই। যদি হয় তাহলে সেটা যখন হবে, নোটিফিকেশন অফিসিয়ালি যখন আসবে, তখন আমরা সেটাকে নিয়ে ভাববো। তাহলে এখন আমার কাছে যেটা আছে সেটাকে আমি একদম আমার উপযুক্ত করে তুলি।
তাহলে সেটাই করণীয় উচিত, সেটাই আমিও সাজেস্ট করব। টেট এই হবে কি হবে না আমি না বলে দিয়েছি, যদি হয় আগে কোর্ট থেকে সেটাকে একটা রায় আসবে যে হ্যাঁ এই ধরনের এক্সামের জন্য টেট হওয়াটা দরকার, যেহেতু একটা রায় আছে টেট হবে, তাহলে সেই কোর্ট কেস সেটা হবে, তাহলে সেইটা অনেকটা সময় সাপেক্ষ লেন্দি যদি হয় তাহলে পড়ানো হবে। যেহেতু এই মুহূর্তে হয় না, সেই হয় নাটাকে ধরে নিয়েই আমরা দিচ্ছি শুধুমাত্র সাবজেক্টকে ফোকাস করো, সাবজেক্টের নলেজটাকে ডেভেলপ করো। ক্লিয়ার? তাহলে আশা করি এই টেট হবে কি হবে না এই কনফিউশন তোমাদের মধ্যে আর না রাখাই ভালো। এইবার এই যে এসএসসি পরীক্ষা হবে স্যার, তার পরীক্ষার প্যাটার্ন কি হবে? দেখো প্যাটার্ন কি হবে, সমস্ত পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা কি চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা আমাদের কাছে যখন কোনো গ্যাজেট নেই, তাহলে আমরা পুরোনো পদ্ধতিটাকে ফলো আপ করবো। পুরোনো পদ্ধতি কি ছিল সেটা সবার আগে জানা দরকার। পুরোনো পদ্ধতি ছিল হচ্ছে আমাদের টোটাল 100 মার্কসের একটা এক্সাম হতো। সেখানে কি ছিল, একাডেমিক ছিল 35 মার্কসের, সাবজেক্টিভ যেটা থাকতো সাবজেক্টিভ টেস্ট মানে এমসিকিউ যেটা আসতো 55 তোমাকে এমসিকিউ প্রশ্ন আসতো, আর ইন্টারভিউতে ছিল 10 নাম্বার। এই মিলিয়ে হচ্ছে টোটাল 100 মার্কস। ক্লিয়ার? এখন এই যে সাবজেক্টিভ 55 যে মার্কস আছে সেটাকে হচ্ছে পুরোপুরি এমসিকিউ ছিল, কোনো নেগেটিভ মার্কিং ছিল না। এই হচ্ছে আমাদের যে 100 নম্বরের ডিস্ট্রিবিউশন। এখন নতুন যদি সিলেবাস নতুন যদি প্যাটার্ন কিছু চেঞ্জ হয়, তবে এসএলএসটি তে 60 নম্বরের এক্সাম হলো এমসিকিউ, ওখানে এক্সপিরিয়েন্সের নাম্বার ঢুকেছে, আপার প্রাইমারিতে শুধু সেগুলোকে ঢোকে, তাহলে আলাদা এক্সাম প্যাটার্ন হবে। মোটামুটি আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে এমসিকিউ বেস পরীক্ষা হচ্ছে, এটা আমরা শিওর। কোনো সাবজেক্টিভ হচ্ছে না, আমাদের প্রশ্নের ধরন থাকবে অবজেক্টিভ টাইপ। ক্লিয়ার? তাহলে আমরা এই যে পুরনো, যেহেতু আমাদের নতুন নিয়ম বা নতুন রুলস আমাদের সামনে নেই, তাহলে আমরা পুরোনো রুলসটাকে ধরে নিয়ে এগোবো, সেটাই আমাদের উচিত। তাহলে সেই মতো করে আমাদের সাবজেক্টিভ যে 55 নাম্বার, এই 55কে বেস করেই আমাদেরকে এগোতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এখন তাহলে স্যার এই যে সিলেবাস আপনি যেটা, হ্যাঁ বলো। একাডেমিক যেটা 35 আছে ওটা কি পুরো মাধ্যমিক থেকে একদম কি একদম একদম বিপিএড পর্যন্ত? একদম মাধ্যমিক থেকে যেসব মার্কস আছে, মাধ্যমিক থেকে বিপিএড লেভেল পর্যন্ত। আচ্ছা নর্মস দেওয়া আছে, সেই নর্মস এর যে ভিত্তিতে, তাই নর্মস তো? দেওয়া আছে 60% পেলে ধরো তোমার 10, 60 নিচে পেলে 8, এরকম ভাবে যে ডিস্ট্রিবিউশন আছে এতে সেটা। এমপিএড এর তো কোনো কাজ নেই, শুধু না, বিপিএড অবধি, তাই তো? এখানে এমপিএড পর্যন্ত কোনো কাজ নেই, এটা বিপিএড লেভেল পর্যন্ত কাজ। ওকে, থ্যাংক ইউ। ওকে। এখন স্যার এই সিলেবাসের কোথা থেকে শুরু করব, যেহেতু আপনি তো বললেন শুধু সাবজেক্ট পড়তে, ইয়েস, তাহলে আমরা অনলি সাবজেক্ট পড়বো। সাবজেক্টের কোথা থেকে পড়বো, একদম সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ যে বিষয়গুলো আছে। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে স্পেশাল অ্যাটেনশন ফর এভরি সাব ইউনিট। আমাদের যে সিলেবাস আছে এসএলএসটি আপার প্রাইমারিতে আমরা দেখবো সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা সাব ইউনিটকে, কোনো সাব ইউনিটকে আমরা ভেবে নেবো যে না এটা কম গুরুত্বপূর্ণ, না, আমরা ভাবার কেউ না। কোথা থেকে প্রশ্ন আসবে তুমিও জানো না, আমিও জানি না। প্রশ্ন যিনি এক্সামিনার করবেন তিনি একটা ডিফারেন্ট, যেগুলো হয়তো ইজি লেভেল তুমি হয়তো ভাবছো এখান থেকে আসবে না, দেখা গেলো সেখান থেকেই আসতে পারে, সেই ব্যাপারটাই হয়েছে। যেমন ধরো এই বছর একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা কেউই ভাবিনি, আমরা ব্রতচারী আন্দোলন যে জনক ছিলেন যিনি, যেটা হচ্ছে আমাদের গুরু সদয় দত্ত, তার জন্মসাল আসবে এরকম আমরা কেউ ভাবিনি। কত সাল হয়তো আন্দোলন শুরু হয়েছিল সেই সব আসতে পারে, তার জন্মসাল দিয়েছে। এটা তো মানে ভাবনার বাইরে। এই জন্য প্রত্যেকটা যে ইউনিট আছে, এভরি ইউনিটকে আমাদের একটা স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে ছোট ছোট সাব টপিক আছে, সেই সাব টপিক গুলোকে আরো বেশি ফোকাস করে আমাদের তার ভেতরে গভীরে একদম একদম ছোট বিষয় থেকে ধীরে 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 তার যতটা গভীরে যাওয়া যায় সমস্ত বিষয়টাকে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, একটা পাতকুয়ো দেখেছো, পাতকুয়োর উপরে জল থাকে, কিন্তু জলের উপর ঢিল মারলে জলটা যেমন আস্তে 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 গভীরে নিচে যায়, যতদূর নিচে যাচ্ছে ঝিলটা যতদূর না ঠেকছে ততদূর কিন্তু আমাদের সেই বিষয়ের গভীরে আমাদেরকে ডিটেলস ওই প্রত্যেকটা সাব ইউনিটকে পড়তে হবে। ওইগুলো আমরা ডিটেলস পড়বো স্যার, শুধু কি সেই বিষয়গুলো থেকে এমসিকিউ পড়বো না, এমসিকিউ পড়লে কখনোই তুমি সাকসেস হওয়াটা খুব চাপ। তাহলে স্যার কি পড়তে হবে, এই ধরনের প্রশ্নগুলো যে এখন যে কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো আসে সেগুলো হয়তো দেখতে এমসিকিউ, হয়তো দেখতে অবজেক্টিভ, আমি বলি সেগুলো টোটাল সাবজেক্টিভ প্রশ্ন। কেন সাবজেক্টিভ, যদি তোমার সেই সাবজেক্টিভ নলেজ না থাকে সেই অবজেক্টিভ এমসিকিউ গুলো করা তোমার পক্ষে ভেরি ডিফিকাল্ট। প্রশ্ন দেখতে এমসিকিউ, আসলে কিন্তু সেটা সাবজেক্টিভ প্রশ্ন। তাহলে আমাদের সাবজেক্টিভ নলেজ যদি আমি ভালো করে ডেভেলপ করতে পারি, তাহলে আমার কাছে এমসিকিউ গুলো কোনো ব্যাপার না, ইজি, আমরা সেগুলোকে প্র্যাকটিস করব। এই হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা। এখন স্যার এই যে যে সাবজেক্ট, এত বড় সাবজেক্ট, এখন স্যার সাবজেক্টের কোন জায়গা থেকে শুরু করব,
আমি দেখো বলি ছাত্রদেরকে যে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল তার ক্যারেক্টারিস্টিক্স আলাদা, ইন্ডিভিজুয়ালকে যেমন দেখতে আলাদা, তেমন প্রত্যেকের মধ্যে একটা বিষয়কে, কোনো একটা বিষয়কে পার্টিকুলার ভালো লাগার জায়গাটাও আলাদা। হয়তো কারো অ্যানাটমি ফিজিওলজি ভালো লাগে, কারো হয়তো বায়োমেকানিক্স ভালো লাগে, কারো হয়তো রিসার্চ ভালো লাগে, কারো হয়তো সাইকোলজি ভালো লাগে, প্রত্যেকের ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্ট আছে। এখন অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ শিক্ষার্থী, তোমাদের ভেবে নিতে হবে যে আমার এই যে যে সাবজেক্ট, এই যে যে সিলেবাস আছে আপার প্রাইমারি, সেই সিলেবাসের আমার কোন সাবজেক্ট গুলোকে আমার দখল বেশি, কোন সাবজেক্ট গুলোর প্রতি আমার দুর্বলতা বেশি, সেই জায়গাটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য দেখো আমি সাবজেক্টকে দুটো ভাগে ভাগ করছি। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কোনটার প্রতি তুমি দখল বেশি, কোন সাবজেক্টের বিষয়টা তুমি ভালো করে জানো, এবং কোন সাবজেক্টের বিষয়কে তুমি কম জানো, যে বিষয়টা তোমাকে পড়তে ভালো লাগে না বা পড়তে তোমার কষ্ট হয়, বুঝতে পারো না, সেই জায়গাগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কোন জায়গাটায় যেটা তোমার স্ট্রেংথ বেশি, যেটা তোমার দখল বেশি, যেটা তুমি জানো, সেটা নিয়ে তো কোনো চিন্তা নেই। চিন্তাটা কোথায়? যেহেতু আমরা আগের স্লাইডে বলেছি যে আমাদের এভরি ইউনিটের এভরি সাব টপিককে আমরা ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, কাউকে এখানে বেশি কম না। তাহলে ইকুয়াল অপরচুনিটি দিতে গেলে সবার আগে আমাদের দুর্বলতা জায়গাগুলোকে কি করতে হবে? মজবুত করতে হবে, না হলে দুর্বলতা জায়গাগুলোকে আমাদেরকে আহ নষ্ট করে দেবে। এখন ওই দুর্বলতা জায়গাগুলোর মধ্যে আবার তিনটে ভাগে আমি ভাগ করেছি। ওই দুর্বলতা জায়গাগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোন পার্টটা, লেস ইম্পর্টেন্ট কোন পার্টটা, আর ইম্পর্টেন্ট কোন পার্টটা, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কেন আইডেন্টিফাই করতে হবে? কারণ হচ্ছে আগে দুর্বল জায়গাগুলোকে মজবুত করা দরকার। যদি মজবুত না করি তাহলে কিন্তু এই দুর্বলতা জায়গাগুলোকে আমার বারবার আঘাত করবে। আঘাত করবে কিসের প্রতি? সাবজেক্টের প্রতি। তাহলে এই দুর্বলতা জায়গাগুলোকে আমাদেরকে আগে এই তিনটে দিকের উপর বেস করে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। এই কাজটাকে যদি আমরা না করি তাহলে কিন্তু এক্সামে সাকসেস হওয়াটা খুব একটা সহজ হবে বলে মনে হয় না। তাহলে এইগুলোকে প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট হবে। যে সাবজেক্ট গুলো তোমার সব থেকে বেশি দুর্বলতা, যেগুলো প্রতি তোমার নলেজ নেই, আর সেই বিষয়টা সম্পর্কে তুমি বেশি জানা নাই, সেগুলোকে আজকেই তুমি আইডেন্টিফাই করে ফেলো তোমার মতো করে, যে কোন কোন বিষয়গুলোকে আমার বেশি করে জানা দরকার, বেশি করে সময় দিতে হবে, বেশি করে লেবারেজ দিতে হবে, সেই সময়গুলোকে দিতে হবে। সেই জায়গাগুলোকে আজকেই ফাইন্ড আউট করার চেষ্টা করবে। এইবার আসি, এই যে আমাদের ফিজিক্যাল এডুকেশন যে সিলেবাস, যেটা পাস সিলেবাস আছে, সেখানে দেখবে টোটাল 13 ইউনিট আছে। অন্যান্য এক্সামের সমস্ত নেট সেট বলো, আপার প্রাইমারি, এই সরি এসএলএসটি বলো, সেখানে 10টা ইউনিট ছিল। এখানে 13 ইউনিট আছে। সেই ইউনিট গুলো কি কি? ফার্স্ট ইউনিট আছে দেখো, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন। এর ভিতরে অনেকগুলো টপিক আছে, আমি টপিকগুলো লিখিনি, আমি গ্রুপে দিয়ে দেবো সিলেবাসটা। 2 নম্বর আছে হিস্টোরিক্যাল আসপেক্ট, 3 নম্বর আছে সাইকোলজিক্যাল আসপেক্ট, 4 নম্বরে সোশ্যাল আসপেক্ট, 5 নম্বর আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল আসপেক্ট, 6 নম্বর আছে হেলথ অ্যান্ড হেলথ এডুকেশন, 7 নম্বর আছে হিস্ট্রি অফ দ্য গেম অ্যান্ড স্পোর্টস, 8 নম্বর আছে ম্যানেজমেন্ট আসপেক্ট, 9 নম্বর আছে রিক্রিয়েশন অ্যান্ড আউটডোর এডুকেশন, 10 নম্বর আছে আসপেক্ট অফ স্পোর্টস ট্রেনিং, 11 নম্বর আছে ডেভেলপমেন্টাল কারেক্টিভ অ্যান্ড থেরাপিউটিক এক্সারসাইজ, 12 নম্বর আছে টেস্ট অ্যান্ড মেজারমেন্ট, 13 নম্বর আছে স্পেশাল ফিজিক্যাল এডুকেশন। তাহলে দেখো এই যে 13টা ইউনিট বললাম, এর আন্ডারে কিন্তু বহুত সাব টপিক আছে। প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে তোমাদের এই 13টা ইউনিটকে, তোমার স্ট্রেংথ কোনগুলো, কোন বিষয়টার প্রতি তোমার দখল বেশি, তুমি অনেক কিছু জানো সেই বিষয়টার প্রতি, সেখান থেকে ভ্যারাইটিস প্রশ্ন আসলে তুমি সেগুলোকে করতে পারবে, সেগুলোকে আইডেন্টিফাই করা। এইবার কোনগুলোকে স্টার মার্কস দেওয়া। স্টার মার্কস আমি দিতে বলবো যেগুলো তোমার উইকনেস, দুর্বলতা, কোন জায়গাটায় তোমাকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, সেগুলোকে স্টার মার্কস দিতে হয়। স্টার মার্কস সবসময় আমরা জানি যে ভালো জিনিস বা যেটা পরীক্ষায় বারবার আসবে সেটার উপরে স্টার মার্কস দিই। আমি বলবো না, তোমার দুর্বলতা জায়গা, সেটাকে তোমাকে ভালো জায়গায় পৌঁছাতে হবে। তাহলে দুর্বলতা জায়গাগুলোকে স্টার মার্কস করো। কোন কোন টপিক? যে সাইকোলজি, না সোশ্যোলজি, না অ্যানাটমি ফিজিওলজি, না ম্যানেজমেন্ট, না ফাউন্ডেশন, না হিস্ট্রি, না টেস্ট মেজারমেন্ট, না স্পোর্টস ট্রেনিং, কোন জায়গাগুলো তোমার উইকনেস, কোন কোন টপিকগুলোকে এই 13 এর মধ্যে কোনগুলোকে তোমাকে স্পেশাল ফোকাস দেওয়া দরকার, ভালো করে পড়া দরকার, তার বিস্তারিত পড়া দরকার, সেগুলোকে আজকেই করে ফেলো, ক্লাসের পরেই করে ফেলো। কালকে করব এই শব্দটা করা যাবে না। নো পেন নো গেন শব্দটা মনে রাখতে হবে। জার্নি শুরু করেছো, জার্নিতে কষ্ট হবে, যন্ত্রণা হবে, সব হবে, কিন্তু দিনের শেষে যখন আপনার এক্সাম, ফলাফল কিন্তু হাসি না কান্না, সেটা কিন্তু তখন ডিপেন্ড করছে। তাহলে এতটা পথ চলতে গেলে যন্ত্রণা সহ্য করতেই হবে। সেজন্য আজকেই তৈরি করো, একটা খাতা তৈরি করে ফেলো, যেটা ফিজিক্যাল এডুকেশন আপার প্রাইমারি বলে, সেখানে আপার প্রাইমারি ইনফরমেশন ছাড়া আর কিচ্ছু লিখবে না। সেখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো লিখে রাখবে, পরীক্ষার আগে ওটাই রিভিশন দিয়ে চলে যাবে। সেইভাবে খাতাটাকে তৈরি করো। তাহলে ক্লিয়ার? এখানে এই কাজগুলো নিশ্চয়ই আমরা তাহলে আজকে করে ফেলবো। কি তোমরা করবে তো?
Yes, sir. ওকে, ভেরি গুড। এইবার আসছি স্যার, অনেকের একটা প্রশ্ন তোমরা যেটা করেছিল স্যার, হুইচ বুক টু প্রেফার, আমরা কোন বই পড়বো, এটা একটা বিগ কোশ্চেন। বই আমরা কোন ধরনের বই পড়বো স্যার? বাংলা বইতে তো বিভিন্ন রকম তথ্য আছে। আমি সবসময় বলি ছাত্রদেরকে, বই আমাদের যেটা পড়তে হবে অবশ্যই ইংরাজি বই করতে হবে, বাংলা ভালো বই নেই আমাদের সাবজেক্টে, সত্যিই নেই। আমি যতগুলো বই দেখেছিলাম, কিছু কিছু বই আছে, দুই একটা বই আছে, কিছু ম্যানেজমেন্টের বই আছে, কিছু টিচিং মেথডের বই আছে, কিছু সাইকোলজি বই আছে, কিন্তু সেখানে সামান্য তথ্য। কিন্তু গোটা ইনফরমেশন যে একটা বই কিনে নেবো স্যার তার ভিতর সামগ্রিক সবকিছু পেয়ে যাবো, না, নাথিং নেই। বাজারে যেগুলো দুই একটা বই যেগুলো চলছে, আমি সেগুলোকে বলবো সেই বইগুলোকে অ্যাভয়েড করতে। কেন অ্যাভয়েড করতে বলছি? বই কেনো, সাবজেক্টিভ বই কেনো, একটা সিঙ্গেল গোটা বই কেনো না, সাবজেক্টিভ বই পড়ো, সাবজেক্টিভ নলেজ ডেভেলপ করো। এখন কোন বইগুলো কিনবে? গুড বুকস, অবশ্যই একটা ভালো পাবলিশার, একটা ভালো পাবলিশারের বই ছাড়া কেনা যাবে না। আর কিছু কারণ আছে। কিভাবে করবে? সেই বইটা কিনে সিলেবাস ভিত্তিক বই কেনো, প্রত্যেকটা 13টা ইউনিটের 13টা বই কেনো, হয়তো 13 দুগুণে 26, প্রত্যেকটা সাব টপিকের জন্য দুটো দুটো বই কিনতে পারো। বিভিন্ন রাইটার, কোন রাইটার থেকে কিনবে? যারা পাবলিশার রাইটার, যেখানে তোমার অ্যাকর্ডিং টু সিলেবাস ওরিয়েন্টেড ডিটেলসে লেখা আছে। আর কি করবে? এই যে প্রশ্নটা হতে পারে, এই যে সেজন্য আমি লিখেছি, ওয়ান বুক ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য হোল অফ দ্য সিলেবাস। তোমাকে যে সিলেবাস আছে, কখনোই একটা বুক তোমাকে সেই সিলেবাসটা, গোটা সিলেবাসটাকে কভার করবে এটা হতে পারে না, নাথিং, ইট ইজ ইম্পসিবল। মানে একটা রাইটারের পক্ষে সমস্ত দিকের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলোকে করা সেটা সম্ভব না। হয়তো মার্কেটে অনেক বই পাবে যেখানে সব আছে, কিন্তু থাকবে কি সেখানে হয়তো সংকীর্ণ অল্প 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 কিছু থাকবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা স্পেশালাইজড এরিয়া আছে, সেই এরিয়া ভিত্তিক তোমাকে ডিটেলসে যেতে হবে, ওই সেই পাতকুয়োর গভীরে পৌঁছাতে হবে। সেই গভীরে পৌঁছাতে গেলে সিঙ্গেল সিঙ্গেল যে পাবলিশারের বই, যে সাইকোলজির আলাদা বই, ম্যানেজমেন্টের আলাদা বই, স্পোর্টস ট্রেনিং এর আলাদা বই, ফাউন্ডেশনের আলাদা বই, অ্যানাটমি ফিজিওলজি আলাদা বই, প্রত্যেকটা আলাদা আলাদা বইকে তোমাকে ফোকাস করা দরকার। আর কি করতে হবে? হ্যাঁ, অ্যাটলিস্ট কি করতে হবে? ওয়ান বুক, যেটা করতে হবে প্রত্যেকটা ইউনিট যেখানে আছে, যাতে 10টা বুক তোমার কাছে থাকে। এখানে 10টা বুক কেন লিখেছি, অন্য অন্য ইয়ে থেকে আমার স্লাইডটাকে নিয়ে, এখানে মিনিমাম 13টা বুক তোমাদেরকে রাখতে হবে ফর 13টা ডিফারেন্ট সাবজেক্টের জন্য। একটা বুক কখনোই কিন্তু তোমার ক্ষেত্রে সাফিসিয়েন্ট ইনফরমেশন কিন্তু তুমি পাবে না। এখন প্রথমে কি করতে হবে? স্যার এত এত বই পড়ার সময় হবে না, নলেজ যদি তোমাকে ডেভেলপ করতে হয়, আমি আসবো এই ব্যাপারগুলোকে, আমি আসবো তোমাদের জায়গাটাকে ছোট করার জন্য, তোমাদের কনফিউশনটা আমি দূর করার চেষ্টা করবো, আসছি। ঠিক আছে এখন ঘটনা হচ্ছে, ধরো কোনো একটা বিষয় তুমি যদি এখন যে সাইকোলজি নিয়ে তুমি ডিটেল স্টাডি করতে চাও, এখন সেখানে তো তোমাকে অনেক ভেতরে তোমাকে পড়াশোনা করতে হবে। এবার তোমাকে যদি সেই বিষয়ের গভীরে তুমি না পৌঁছাতে পারো, তাহলে কিন্তু ওই উপরে উপরে একটা নলেজ ডেভেলপ হবে। তাতে করে কি হবে? ওই যখন কোনো কনফিউশন লেভেল প্রশ্ন হয়, তখন কিন্তু আমরা সাধারণত নিজেরাই কনফিউশন হয়ে যাই, স্যার প্রশ্নটা কোথা থেকে দিল। অথচ যে এক্সামিনার যিনি প্রশ্ন করেছেন, এটা তো এমন না এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো, বিশেষ করে ধরো নেট সেট লেভেলের প্রশ্নগুলো প্রত্যেকটা সাবজেক্ট স্পেসিফিক টিচার করে। তোমরা কি জানো সেটা? ধরো সাইকোলজির প্রশ্ন 4টে বা 5টা হবে, সেটা সাইকোলজি কোনো টিচারকে দিল। স্পোর্টস ট্রেনিং এর প্রশ্ন স্পোর্টস ট্রেনিং এর কোনো এক্সপার্টকে দিল। ম্যানেজমেন্টের প্রশ্ন ম্যানেজমেন্টের এক্সপার্টকে দিল। এই জন্য প্রশ্নের কিন্তু ডিফিকাল্টিস গুলো বাড়ছে। এখন তোমাকে যদি সেই ডিফিকাল্টিস গুলোকে সলভ করতে হয়, তাহলে তোমাকেও নিজেকেও ডিফিকাল্টি হিসেবে তৈরি করতে হবে। এখন ডিফিকাল্টি হিসেবে তৈরি করতে গেলে তোমাকে সেই জায়গায় ভালো করে স্টাডি করতে হবে। বই কিনতে হয় জীবনে, বইয়ের কোনো বিকল্প নেই, বই সবসময় কাছে রাখতে হয়। হয়তো ছোট্ট একটা ইনফরমেশন তোমাকে দরকার, কিন্তু পার্টিকুলার ওই বইটাতে আছে, ওই জন্যই বইটা কিনতে হয়। সেই জন্য সবার আগে কি করবে? সাবজেক্টিভ বই পড়ো, তারপরে যে ডিফারেন্ট অবজেক্টিভ বা রেফারেন্স বুক আছে সেগুলোকে পড়ো। এটা হচ্ছে মূল বইয়ের কাজ। এখন তাহলে বইতেই যদি সব থাকে, তাহলে এই যে কোচিং সেন্টার বা আমার কাছে যেটা এসছো এমবি কোচিং ক্লাসের দরকারটা কি? কেন দরকার? আমি দেখো এখানে কতগুলো কথা লিখে রেখেছি। কি? বিশেষজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধান। ইয়েস, দেখো আমাদের সবকিছু বইয়ের পাতায় লেখা আছে। শিক্ষকের কেন কি দরকার? শিক্ষকের দরকার তোমাদের সঠিক গাইডেন্স, সঠিক গাইডেন্স, যে তোমাকে কোনটা পড়তে হবে, কোনটার পরে কোনটা পড়া দরকার, কখন পড়া দরকার, নির্দিষ্ট সময় মাফিক পরীক্ষার আগে তোমাকে তো একটা পরিকল্পনা, কিভাবে পড়বো, কোন জায়গাটাকে পড়া দরকার, নির্দিষ্ট একটা রুটিন, নির্দিষ্ট একটা ডিসিপ্লিন, এবং এই যে মক টেস্ট, একদম পরীক্ষার কম্পিটিটিভ নেচারটাকে তৈরি করা, যে আমি ডে বাই ডে যে মক টেস্ট দিচ্ছি, তো আর একটা মার্কস আর একটা রিভিশন, এতে কি হচ্ছে? একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হচ্ছে। তার মানে তোমার মধ্যে একটা কি হচ্ছে? একটা মোটিভেশন তৈরি হচ্ছে, যে পরের পরীক্ষা আমাকে ভালো করতে হবে, এই পরীক্ষায় এই প্রশ্নটা আমি ভুল করলাম, পরের পরীক্ষা আমাকে ঠিক করতে হবে। এই যে কনফিউশন গুলোকে দূর করা, সেগুলো তোমাকে মক টেস্টের মধ্যে সম্ভব।
তোমার ভিতর যে অনুপ্রেরণা, তোমার মধ্যে যে সেলফ কনফিডেন্স, তোমার মধ্যে যে মোটিভেশন, সেগুলো কোচিং ক্লাস থেকে পাবে। বইয়ের পাতা তো সেটা লেখা থাকবে না, বইয়ের পাতা তোমার সিলেবাস ধরে ধরে হয়তো কিছু ইনফরমেশন থাকলো, কিন্তু তোমাকে তোমার ভিতর মোটিভেশন, তোমার ভিতর একটা স্পেসিফিক রুটিন মাফিক পড়াশোনা, তোমাকে একটা প্রেসার ক্রিয়েট করা, হ্যাঁ, সেই বিষয়টাকে বইয়ের ভাষা ছেড়ে তোমাদের মতন ভাষায় সেটাকে উপস্থাপন করে তোমাদের সহজলভ্য করে তোলা, এটা তো কোচিং সেন্টার ছাড়া সম্ভব না। তাহলে এই এতগুলো বিষয় কিন্তু তুমি এই কোচিং ক্লাস থেকে কিন্তু পাবে। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে স্যার তাহলে আমরা কত দিনের মধ্যে এই সিলেবাসটাকে শেষ করতে পারি? আমি ছাত্রদেরকে বলি যে তোমরা যদি এভরিডে 1 আওয়ার, 24 আওয়ার্স তোমার লাইফে 24 আওয়ার্স, আমাদের যে একটা মুকেশ আম্বানি তার জীবন, তার কাছেও 24 আওয়ার্স, প্রত্যেক মানুষের কাছে 24 ঘন্টা। এখন আমরা অনেক সময় বলি না যে স্যার আমার কাছে সময় নেই। আচ্ছা ধরো তোমার কাছে যদি 24 ঘন্টার জায়গায় 25 ঘন্টা দিয়ে দেয়, তুমি কি এমন মহৎ কাজ করতে? পৃথিবীতে যে মানুষটা মহৎ কাজ করছে তার জন্য 24 আওয়ার্স, তোমার জন্য 24 আওয়ার্স। ঈশ্বর সবার জন্যই 24 আওয়ার্স দিয়েছে, কিন্তু সেই 4 আওয়ার্সটাকে আমাদের ইউটিলাইজেশনের অভাব। কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব, তার জন্য তোমাকে সঠিক প্ল্যানিং করা দরকার। যে আমি এভরিডে হাজারো প্রবলেম আসবে, মানুষ মাত্রই প্রবলেম আসবে, এই সমস্যা ওই সমস্যা আসবে, কোনো সমস্যাকেই আমাদের কাজ করা যাবে না। আমাদের যে ট্রাকে আমরা চলছি, সেই ট্রাক ছেড়ে যদি বেরিয়ে যাই, তাহলে কিন্তু ধরো একটা রেল লাইনে একটা গাড়ি চলছে, আর একটা রেলগাড়ি সুন্দর করে ট্রাকে যাচ্ছে, সামনে বেশ কিছু দেখা গেলো আন্দোলন হচ্ছে, যাই হোক অনেক সময় বন্ধ ফন্ধ হয়। তো রেল লাইন কি হয়, রেল লাইনে কি গাড়ি পাশ দিয়ে ট্রাকটাকে ছেড়ে অন্য ট্রাকে যায়, বা ট্রাক ছেড়ে নিচে যায়? যদি যখনই ট্রাক ছাড়বে তখনই গাড়ি উল্টে পড়ে যাবে। তাহলে যে প্রবলেম গুলো আসছে, মানে কি প্রবলেম গুলো আসছে, তোমাকে কিন্তু নির্দিষ্ট ফোকাস রাখতে হবে না, সবকিছু উলট পালট হয়ে যাক। আমি স্পেসিফিক এই টাইমে ডেলি পড়বো 10টা থেকে 11টা, আমি 10টা থেকে 11টার সময় এভরিডে বই পড়বো, আমি কোনো কাজ রাখবো না। সেই ফোকাসটা, সেই নির্দিষ্ট টাইমটাকে ফিক্সড করো। একটা টাইম যদি তুমি মিনিমাম 7 ডেজ করতে পারো, মিনিমাম 7 ডেজ, তাহলে ওটা তোমার জীবনে একটা রুটিন তৈরি হয়ে যাবে। অটোমেটিক তোমাকে ব্রেন বলবে ওইটাকে প্রসেস করতে, ওই টাইমে করতে। ওই ব্রেন, শরীর যেটা বলবে, তোমার মাইন্ড যেটা বলবে, শরীর সেটা করে। এখন তুমি যদি একটা কাজ যদি করো নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে 7 ডেজ, যদি তুমি রুল ফলো করো, তোমার ব্রেন অটোমেটিক বলবে না এই টাইমে তোকে পড়তে হবে, ব্রেনই তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তাহলে একটা স্পেসিফিক টাইম তৈরি করো, যেটা তোমাদের অ্যাভেলেবিলিটি টাইম। সেই টাইম মেনে 1 ঘন্টা আমাদের যে বোকা বক্সটা আছে, সেই বোকা বক্সটাকে দূরে সরিয়ে পড়াশোনা করো, যা বলবে পড়াশোনা করো, এখন ডিটেলস ভিত্তিক পড়াশোনা করো। এখন প্রশ্ন হতে পারে তারপরেও স্যার কতদিন লাগবে এই সিলেবাসটা শেষ করে? আমি বলবো এটা মিনিমাম হচ্ছে 6 মান্থের মধ্যে ওভারঅল যা সিলেবাস আছে সেটাকে আমরা সম্পূর্ণ ভালোভাবে কভার করতে পারবো উইদিন 6 মান্থ। তাহলে তুমি যদি তোমার জীবন থেকে 6 মান্থ, যদি তুমি 6 মান্থ এভরিডে যদি তুমি 1 আওয়ার করে দাও, আর কি এমন ক্ষতি হবে? কিচ্ছু হবে না। তুমি ভেবে দেখো তো যে প্রিভিয়াস যে 6 মাস চলে গেল, সেই 6 মাস থেকে তোমার জীবন থেকে যদি 1 ঘন্টা করে কম হতো, কি এমন তোমার জীবনে ক্ষতি হতো? কিচ্ছু ক্ষতি হতো না। সেই জন্য বলছি 6 মান্থ এভরিডে 1 আওয়ার, বেশি দরকার নেই, এভরিডে 1 আওয়ার্স করে সময় দাও, কিন্তু 1 আওয়ারটা সময় দেবে 1 আওয়ারের মতো। সেই টাইমে কেউ তোমাকে ডিস্টারবেন্স করবে না, তুমি শুধু পড়াশোনায় ফোকাস করবে, নিজের যে বোকা বাক্সটা আছে সেটাকে দূরে সরিয়ে রেখে করবে। আর কিছুটা এটা ডিপেন্ড করে কি তোমাদের গ্রাসপিং ক্যাপাসিটি, অর্থাৎ তোমাদের মধ্যে কতটা সাবজেক্টের নলেজ আছে তার উপর কিছুটা ডিপেন্ড করে। যার একটু সাবজেক্টের প্রতি দখল বেশি, সে হয়তো অল্প কদিনের মধ্যেই থাকে সেটাকে শেষ করে কভার করে ফেলতে পারবে। যদি তোমার মধ্যে নাও থাকে, তোমার মধ্যে জিরো থাকে, চিন্তার কিছু নেই, আমি আছি তোমাদের এমবি স্যার, কোনো চিন্তা নেই, তোমাদের জিরো থেকে আমি 6 মাসের মধ্যে তোমাদেরকে তৈরি করে দেবো। শুধু যে কথাগুলোকে বলবো, যেভাবে পড়াবো, সেই মতো করে শুধু ফলো আপ করে যাবে। তোমাদেরকে 6 মাসের মধ্যে আমি পুরো ফুল সিলেবাসের যা নলেজ তোমাদেরকে দেওয়ার সেটা আমি দিয়ে দেবো, তাতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে বলবে, হয়তো সেটার জন্য আমি আলাদা করে স্পেশাল ক্লাসও রাখবো। কোনো চিন্তা করার কিছু নেই, শুধু যেগুলোকে বলবো সেগুলোকে শুনে যাও। শুধু একটাই আমার কথা, এভরিডে 1 আওয়ার। এমন নয় যে আজকে সানডে, আজকে একটু ঘুরে নিই, মনডেতে আমি 2 ঘন্টা পড়ে নেবো, না, হবে না। সানডেতেই আমাকে 1 ঘন্টা পড়তে হবে, একটা ফিক্সড টাইমে পড়তে হবে। এটা যদি করো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। এখন আমাদের একটা টার্গেট, আমরা একটা মোটামুটি একটা সিলেবাস একটাকে টার্গেট করেছি যে আমাদের কাছে টোটাল আছে 13 ইউনিট। আমরা যদি আছে এই 30 ইউনিটের মধ্যে কি আছে, তো মিনিমাম 10টা করে সাব টপিক আছে। তাহলে আমরা তো ডিটেলস পড়বো,
ডিটেলস পড়ার সময় আমরা কি করব, এই প্রত্যেকটা সাব টপিক থেকে 10টা সাব টপিক 13টা ইউনিট, তার মানে টোটাল হচ্ছে 130টা সাব টপিক আছে। তাহলে প্রত্যেকটা সাব টপিকের উপর স্পেশাল অ্যাটেনশন মানে স্পেশাল ফোকাস ভালো করে ডিটেলস পড়তে হবে, প্লাস ওই 130টা সাব টপিকের মধ্যে যা যা ধরনের এমসিকিউ হতে পারে, যত সহজ থেকে কঠিনতর হতে পারে সবগুলো আমরা করব। সেই হিসাবে আমরা একটা টার্গেট কি আছে, সেই হিসাবে আমরা টার্গেট হচ্ছে টোটাল হচ্ছে এই 10টা ইউনিটকে 13টা ইউনিটকে 100টা করে এমসিকিউ যদি করি 1300 এমসিকিউ, তাহলে 1300 এমসিকিউ যদি আমরা এই টোটাল 13টা ইউনিটকে করি প্রায় 16,900 এমসিকিউ আমরা এই 6 মাসের মধ্যে কমপ্লিট করবই করব। এটার কোনো ভুল নেই। এই 16,900 এমসিকিউ শুধু আমরা করব না, আমরা মক টেস্ট এবং ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই 6 মাসের মধ্যে শেষ করব। এই আমাদের একটা টার্গেট নিয়ে আমরা এগোবো। এভরিডে যে বিষয়টা আমাদের ক্লাস হবে সেই বিষয় থেকে আমরা যত এমসিকিউ হচ্ছে সেগুলোকে আমরা করব, প্লাস পরের দিন সেই বিষয়টাকে আমরা মক টেস্টও রাখবো। এই হচ্ছে আমাদের টার্গেট। 6 মাসে আমরা 16,900 এমসিকিউ শেষ করবই করব। সহজ প্রশ্ন হবে, মাঝারি প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন হবে, সমস্ত কিছু প্রশ্ন হবে, যাতে কোনো একটা জায়গায় আমাদের ফাঁক না থাকে যেখানে এসে আমাদেরকে যে সেখান থেকে প্রশ্ন করো, যাতে সেই প্রশ্নটার সাথে আমরা পরিচিত নয়। এই হচ্ছে আমাদের লক্ষ্য। আশা করি এই লক্ষ্য মেপেই আমরা এগোবো এবং তোমরাও নিশ্চয়ই সেই মতো করে চলবে, তাহলেই দেখবে আমাদের যে সাকসেস বা তোমার যে লক্ষ্য সেটা আমরা সেখানে পৌঁছাতে পারবো। এখন হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হতে পারে স্যার আমাদের কদিন ক্লাস হবে, ক্লাস শিডিউলটা একটু দিন। আমি তোমাদেরকে বলছি আমাদের উইকলি 2 দিন ক্লাস হবে, 2 days ইন এ উইক ক্লাস হবে। কখন ক্লাস হবে? এভরিডে 8 PM থেকে ক্লাস হবে। সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে। ক্লাসগুলো কি কি দিন হবে সেটাও তোমরা নোট ডাউন করে রাখো। মন্ডে ক্লাস হবে, মন্ডেতে ক্লাস হবে। আর কি হবে? থার্সডেতে কি হবে? মক টেস্ট হবে। ক্লিয়ার? মন্ডেতে ক্লাস হচ্ছে, থার্সডেতে মক টেস্ট হচ্ছে। এর বাইরেও আমি 2 দিন লিখেছি, এর বাইরেও সানডেতে, যে থার্সডেতে মক টেস্ট হয়ে গেল, ইন কেস অফ কোনো প্রশ্ন নিয়ে স্পেশাল ডাউট, কোনো সমস্যা রয়েছে, সানডেতে হয়তো টাইমিংটা মর্নিং এ হতে পারে, সেই সানডেতে স্পেশাল ডাউট ক্লিয়ারিং একটা সেশন যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই সেটাকে নেব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। এবার এটা হচ্ছে আমাদের ধরো মন্ডেতে ক্লাস হচ্ছে, থার্সডেতে মক টেস্ট হচ্ছে, সানডেতে স্পেশাল যে মক টেস্টের যে সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা ক্লাস নেব। ইন কেস 2 দিন পরেই আমাদের পূজা ভ্যাকেশন, হয়তো ডে আমরা হয়তো ম্যাক্সিমাম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন আমরা ছুটি হয়তো থাকবে, তারপরে হয়তো আবার এরকম ডেতেই ক্লাস হবে। আবার ইন কেস এমন হতে পারে যে ষষ্ঠীর দিন সকালবেলা আমরা পড়ে নিলাম, হতেই পারে। কারণ আমরা এবার থেকে আর এই পুজো ভ্যাকেশন পরের বছর আমরা পাবো, সেরকম একটা লক্ষ্য। কিন্তু আমাদেরকে যাত্রাপথ যখন শুরু করেছে থামানো যাবে না, চলতেই হবে, এভরিডে চলতে হবে। সপ্তমীর দিন স্যার পড়াবে না, স্যার নাই পড়াতে পারে, তোমাকে 1 ঘন্টা পড়তে হবে। পুজো দেখবো পরের বছর দেখবো, বা পুজো দেখতে যাওয়ার আগে পড়বো 1 ঘন্টা, মাথায় রাখতে হবে 1 ঘন্টা কিন্তু আজ থেকে জার্নিকে ব্রেক করা চলবে না। তাহলে ক্লাস শিডিউল তোমরা পেয়ে গেলে। এখন এই আমার কথাগুলো যদি শোনো, কিচ্ছু কনফিউশন হওয়ার কথা দরকার নেই, চুপচাপ ভালো মতো স্টাডি করো, আমি যে গাইডলাইন দেবো সেটাকে ফলো আপ করো, নিশ্চয়ই তোমার সাকসেস হবে। এখন এই সাকসেস হতে গেলে কি করা দরকার? তোমাকে গোল সেট আপ করা দরকার। তোমার কাছে গোল কি? গোল হচ্ছে তোমার আপার প্রাইমারি সাকসেস হওয়া। তাহলে তুমি এখন এই স্টেজে আছো, ডিফাইন ইওর গোল। তুমি গোলটাকে এখন আইডেন্টিফাই করো। এখন গোল যদি তুমি করো তাহলে কি করতে হবে? সেই গোল মাফিক তুমি প্ল্যানিং করবে। তারপর দেখো ডেভেলপ এ প্ল্যান। গোল করার সাথে সাথে প্ল্যান করতে হবে। প্ল্যানটা কি? আমরা ক ঘন্টা পড়বো, কখন পড়বো, কি বিষয় পড়বো, কোন কোন বিষয়গুলোকে পড়বো, সেই প্ল্যান মাফিক অ্যাকশন নেবে। অ্যাকশন মানে তুমি ডেলি পড়ছো, অ্যাকশন করার পরে কি হবে? স্টিক টু ইট। তারপরে কি হবে? আলটিমেট সাকসেস এই জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে এই পৌঁছাতে গেলে সবার আগে গোলটাকে কিন্তু সেট আপ করতে হবে। উইদাউট গোল কখনোই কিন্তু তোমার মিশন সাকসেস সম্ভব নয়। তাহলে গোল আজকেই ফিক্সড করো যে আমাকে এনি হাউ আমাদের এই আপার প্রাইমারিতে পাস করতেই হবে, না করলে হবে না। এই গোলটাকে সেট আপ করো। তাহলে এই গোলটাকে সাকসেস হলে তোমাকে কি করতে হবে? জার্নি শুরু করতে হবে। জার্নি মানে ডেলি পড়াশোনা। জার্নি কখনোই আমাদের ভালো লাগে না। জার্নি সবসময় কি হয়? বেদনাদায়ক হয়, প্রেরণাদায়ক হয়, কষ্ট দেয়। এই জার্নি এই সমস্ত কিছুকে মেনে যদি আমরা নিতে পারি, এই প্রসেস জার্নি মানে একটি জার্নি প্রসেস, এখান থেকে এখানে উঠতে হবে, এই প্রসেস যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আলটিমেট যদি সাকসেস হয় তখন কিন্তু আমাদের খুশি হবে। তাহলে এই প্রসেস কিন্তু খুশি দেয় না, প্রসেস কিন্তু বেদনা কষ্ট দেয়। সেই জন্য সিম্পল একটা কথা জীবনে মনে রাখবে, নো পেন নো গেন। কিছু পেন না হলে কিছু গেন হবে না। তাহলে এই পেন কি? পেন হচ্ছে এই প্রসেস।
প্রসেসটাকে যন্ত্রণা হবে, ডেলি পড়তে ভালো লাগবে না, পড়তে হবে, পেন পেলেই জ্ঞান কিন্তু হবে। তাহলে এই মতো করে ফলো আপ করবে। এখন আমাদের যে টার্গেট 55 সেট আপ করে দিলাম আমরা, তাহলে আমাদের মূল টার্গেট হবে কি এই 55তে 55ই পাওয়া, মানে 100% আমাদের রিটেন এক্সামে মার্কস পাওয়া। সেটা যদি আমাদের টার্গেট হয় তাহলে কি হবে, তুমি এই টার্গেটটাকে যদি সেট আপ করো অবশ্যই তুমি সাকসেস হবে। সেই সাথে সাথে ভালো বই যদি তুমি পড়ো, সেই সাথে সাথে এমবি কোচিং ক্লাসে যদি তুমি সঠিক গাইডেন্স নিয়ে ফলো আপ করো, তাহলে কি হবে, তোমার যে গোল যেটা তুমি এর আগে স্লাইডে সিলেক্ট করেছিলে সেই গোলের কাছে পৌঁছাবে এবং আলটিমেট তোমার জার্নি সাকসেস। আদারওয়াইজ শেষ আছে তুমি আসবে, আদারওয়াইজ সাকসেস কিন্তু সম্ভব নয়। দেখো একটা স্লাইড ছিল যে, আচ্ছা সেটা এখানে দেখছি না, আমি বলে দিচ্ছি। দেখো মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে পাথর কেটে রাস্তাও বানাতে পারে। পাথর কেটে বা কত কিছু দীর্ঘদিন লেগে পড়ে থাকে। যারা এই পাথর ভাঙে, যারা পাথর ভাঙে দেখবে একটা পাথরে যখন আঘাত করে কিচ্ছু হয় না, কিন্তু কন্টিনিউয়াস যদি সেখানে পাথরে আঘাত করতে 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 একটা সময় কি হয়, গোটা বড় পাথরটা ভেঙে যাচ্ছে। তাহলে যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাথরের ভেতরে কিন্তু ভাঙছে, সেটা কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। মানে তুমি যে ডেলি পড়ছো, হয়তো তুমি ভাবছো যে আমার কিছু নলেজ হচ্ছে না, নিশ্চয়ই ডেভেলপ হচ্ছে, সেটা ভেতরে ভেতরে হচ্ছে। তার ফোকাস যদি তুমি কন্টিনিউ এই প্রসেসে লেগে পড়ে থাকো, একটা সময় তুমি আলটিমেট সাকসেস হবে। দেখবে কাঠের মিস্ত্রিরা একটা কাঠ ভালো করে কোনো ফার্নিচার বানানোর পর বিভিন্ন ধরনের সিরিজ কাগজ দিয়ে একদম পালিশ করতেই থাকে, পালিশ করতেই থাকে, করতেই থাকে, কেন, তার একদম অ্যাকুরেট ফিনিশিং পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তোমরা যদি ডেইলি যদি সেটাকে পড়ো তাহলে কি হবে, তাহলে তোমাদের মধ্যে তোমরা যদি ডেইলি সেটাকে পড়ো তাহলে তোমরা যত পলিশ করবে তত তোমার ফিনিশিংটা তত ভালো হবে। তাহলে পড়ার কোনো বিকল্প নেই, পড়াটাকে চালিয়ে যেতে হবে, কারণ মূল লক্ষ্যটাকে ফোকাস করতে হবে। অনেক সময় মনে হয় যে আমি সব পড়ে নিয়েছি, না, সে যত পড়বে রিভাইজ দেবে সেই বিষয়টার আরো ডিটেলসে গভীরে যাবে, সেখান থেকে ভ্যারাইটিস টাইপস অফ এমসিকিউ করো, করতে 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 দেখবে আলটিমেট যত ঘষছো তত পালিশ হচ্ছে, তত মসৃণ হচ্ছে, তত দেখতে সুন্দর হচ্ছে, আলটিমেট তুমি সাকসেস হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। সবাই উপস্থিত থাকার জন্য আবারও এমবি কোচিং ক্লাস থেকে থ্যাংক ইউ সবাইকে। আজকের উপস্থিতি যেন হোক তোমাদের আগামী দিনের সাফল্য, সেটাই যেন প্রমাণ আমরা করতে পারি, সেই লক্ষ্য রেখে আজকে সবাইকে এখানেই আমাদের ক্লাসটা মোটামুটি শেষ হলো। থ্যাংক ইউ অল, তোমরা এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসটা করার জন্য। এবার বলো তোমাদের যদি কোনো কনফিউশন, কোনো কোয়েরিজ থাকে সেটা আমাকে বলো।